স্কুলেই পড়াবে। তাহলে আমাদের এখানে কেন? আমরা এখানে তোমাকে গ্রামার, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, জিকেটা, জিকে আমরা, ঠিক আছে, সেভাবে পড়বো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যে কোনো সমস্যা থাকলে বলবা। আর তোমরা সবাই অবশ্যই মিসকে ক্লাসে কোঅপারেট করবা। ক্লাসে ইনশাল্লাহ মিস অনেক দুর্দান্ত পড়াবে তোমাদেরকে, খুবই ভালো পড়ায় মিস। সো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। গ্রুপে জানিও বাকি কিছু। বেস্ট অফ লাক। আচ্ছা, তো আশা করি তোমাদের আকাশ স্যার তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে। ওকে মিস, আপনি একটু কন্টিনিউ করেন এখন, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আশা করি তোমাদের আকাশ স্যার ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে যে কেন আজকে আমি তোমাদের ক্লাস 5 এর সায়েন্স বই পড়াবো। তো তোমাদের যাদের কাছে বই নেই সমস্যা নেই, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো তোমরা আমার স্ক্রিনে আমার সাথে থাকো, আমার সাথে কন্টিনিউ করো। তো আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? অ্যান্ড ওয়ান মোর থিং, সবে হচ্ছে ক্লাসে তোমরা নোটস নিও। সো ইট উইল বি হেল্পফুল ফর ইউ অ্যাজ ওয়েল। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। Yes, হুম, miss. আমার স্ক্রিন জি দেখতে ম্যাম, পাচ্ছ দেখা সবাই? যাচ্ছে। ইয়েস আচ্ছা, মিস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো অ্যাজ ইউ ক্যান সি, আমাদের আজকে প্রথম চ্যাপ্টার যেটা সায়েন্সের, চ্যাপ্টার নাম হচ্ছে জীবের আবাসস্থল। সো জীবের আবাসস্থল, এই কথাটাতে যদি আমরা আসি, তো জীব এক কথা যদি আমি বলি যে জীব কাকে বলে? যার জীবন আছে সেই জীব, তাই না? জীব মানে কি? যার জীবন আছে সেই তো জীব। এখন তুমিও একটা জীব, একটা পিঁপড়াও একটা জীব, একটা মাছও কিন্তু একটা জীব। কারণ কি, এদের সবারই জীবন আছে। এন্ড গাছও একটা জীব। Because গাছ যদিও নড়াচড়া করতে পারে না, কিন্তু গাছেরও কিন্তু জীবন আছে, তাই না? গাছ যখন মরে যায় তখন কি হয়? পাতাগুলো ঝরে পড়ে যায় না? আচ্ছা, তো এখন ম্যাম, আমরা, কেউ কিছু বলছো? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা হাত তুলে কোয়েশ্চেন করতে পারো আমাকে, সমস্যা নেই। আর কেউ যদি কোনো পার্ট না বুঝো সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন করবে, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আচ্ছা, তো আমরা একটু শুরু করি। দেখো, উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। তাহলে আমরা যদি জীবের ক্লাসিফিকেশন করি, আমরা যদি জীবের গঠন নিয়ে না কথা বলে আমরা যদি আগে বলি যে জীব আসলে কি, প্রাণী এক টাইপের জীব, উদ্ভিদ আর এক টাইপের জীব, তাই না? তো উদ্ভিদ আর প্রাণী এরা দুইজনই, কেউ কেউ শুধু স্থলভাগে বা মাটিতে বসবাস করে, কেউ আবার পানিতে, এবং এমন অনেকে আছে যারা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। আচ্ছা, তোমরা কি আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, বা আমার কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কোনো? নো মিস। আচ্ছা, যদি হয় তাহলে আমাকে একটু জানাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা মেইনলি এই অধ্যায়ে বিভিন্ন জীবের আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল সম্পর্কে জানব, ঠিক আছে? তাহলে কেউ কি এমন কোন জীবের নাম বলতে পারবে যে এই জীব মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে? একজনকে আমি জিজ্ঞেস করি। মিস ব্যাং। ব্যাং। ব্যাং, গুড। ব্যাং। ব্যাং। আর কি হতে পারে? ম্যাম, মিস কুমির কুমির? হবে। ম্যাম, মাছ হবে। না, মাছ কি তোমার স্থলে বসবাস করতে পারে? না, জাকারিয়া? ইয়েস। কুমির পারে ও ব্যাং পারে। কুমির পারে, ব্যাং পারে, কচ্ছপ পারে, তাই না? ম্যাম, সাপও তো পারে মনে হয়। হ্যাঁ, সাপও পারে, কিন্তু ম্যাম, সাপ কিন্তু শামুকও পানিতেও পারে। থাকে, আবার ম্যাম, স্থলেও থাকে। শামুক হ্যাঁ, শামুকও থাকে, গুড, ভেরি তো গুড। পারে। তাহলে আমি আমরা এটা আগে অনেকগুলোই বলছিলাম। আসলে নাম বলতে পারি, তাই না, যে যারা জলে স্থলে উভয় স্থানে বসবাস করে। আচ্ছা,
এবার আমরা কিছু দেখি, পানিতে বাস করে ও হ্যাঁ এরকম অনেক এক্সাম্পল আমরা দিতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে জীবের বসবাসের জন্য পরিবেশ, কেমন ধরনের পরিবেশ আছে দেখো। এখানে তিন ধরনের পরিবেশের কথা বলেছে: স্থলজ, জলজ এবং মেরু অঞ্চলের পরিবেশ। তাহলে আমরা একটু দেখি জীবের বসবাসের পরিবেশ। পরিবেশ, আচ্ছা তোমরা চাইলে তোমাদের কারো কাছে যদি বই থাকে তা তোমরা একটু হাইলাইট করে নিতে পারো। ঠিক আছে। আচ্ছা, যে আমার সাথে কথা বলছো না, একটু কাইন্ডলি মাইকটা একটু মিউট করে রাখো, কারণ এটা একটু ক্লাসে ডিস্টার্ব করে। আচ্ছা, তো দেখো, তাহলে জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ আছে: স্থলজ, জলজ ও মেরু অঞ্চলের পরিবেশ। ঠিক আছে। একটু মিউট রাখো যে আমার সাথে কথা বলছো না। স্থলজ, জলজ ও মেরু অঞ্চল। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে মেরু অঞ্চল বলতে আসলে কি বোঝায়? ম্যাম বরফের দেশ। ম্যাম অ্যান্টার্কটিকা। ম্যাম অ্যান্টার্কটিকা। হ্যাঁ, মেরু অঞ্চল বলতে শুধু অ্যান্টার্কটিকা না, তুমি কারেক্ট। আচ্ছা, মেরু অঞ্চল বলতে দেখো, ফিনল্যান্ডও। ঠান্ডা থাকে এবং ম্যাম বরফ থাকে। বরফের দেশগুলোকে ম্যাম এক কথায় মেরু অঞ্চল বলে। ম্যাম হ্যাঁ গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা আরো অনেকগুলোই আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি আসলে কারেক্ট অ্যান্সার দিয়েছো। মেরু অঞ্চল বলতে পৃথিবীর কোন অঞ্চলটা বোঝায়? আমি যদি পৃথিবী একে দেখাই, তো দেখো, এই যে পৃথিবীর একদম উপরে যে অংশটা, ঠিক আছে, এবং নিচে যে অংশটা, সেইগুলোকে বলে মেরু অঞ্চল। এগুলোতে সাধারণত সব সময় সারা বছর জুড়ে বরফ দ্বারা ঢাকা থাকে। বুঝতে পেরেছো? এই অঞ্চলগুলোতে সারা বছরই দেখা যায় যে বরফ দ্বারা আবৃত থাকে, তো এই জন্য এই অঞ্চলগুলোকে বলা হয় মেরু অঞ্চল। এবং এই অঞ্চলের প্রাণীগুলো কিন্তু অন্য অঞ্চলের তুলনায় একটু আলাদা হয়। মেরু অঞ্চলে কি বসবাস করে বলো তো? পেঙ্গুইন, দেন পোলার বেয়ার, তাই না? পেঙ্গুইন, পোলার বেয়ার, সিং, শ্বেত সিল। ভাল্লুক। তো এরকম পোলার বেয়ারই শ্বেত ভাল্লুক বেসিক্যালি। এরকম আরো অনেক এক্সাম্পল আমরা দিতে পারি। আচ্ছা, তো পরিবেশের বিভিন্ন আবাসস্থলে যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে আমাদের যেরকম বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, ঠিক তেমনি পরিবেশের প্রাণীগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। স্থলজ মানে কি? যারা স্থলে থাকে, তাই না? যারা Yes. স্থলে বসবাস করে। জলজ মানে কি? যারা জলে থাকে। আর মেরু অঞ্চল মানে কি? যারা বরফের অঞ্চলে থাকে। স্থলজ মানে কি? সরি, স্থলজ মানে কি? স্থলজ প্রথমটা, হুম। প্রথমটা মানে হচ্ছে স্থলে। স্থল মানে কি? যেখানে মাটি, শুকনো যেই জায়গাটা, যেমন আমরা কি স্থলে বসবাস করি না? আমরা মাটিতে Okay. বসবাস করি না? পৃথিবীর কি বলা হয়? পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কাইন্ডলি মিউট করবে যারা আমার সাথে কথা বলছো না, তারা বাদে বাকিরা, কারণ ক্লাসে ডিস্টার্ব হয় আসলে না হলে। আচ্ছা, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এটা কি আমরা সবাই জানি? Yes, miss. Yes, পৃথিবীর তিন Yes, ভাগ miss. জল ও 1 ভাগ স্থল। তো 3 ভাগ জল মানে কি? এই 3 ভাগের মধ্যে কি আছে? বিভিন্ন সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল। আর 1 ভাগ স্থলের মধ্যে যে মাটি আর কি, যে মাটির উপরে আমরা বসবাস করি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলো দেখি স্থলজ আবাসস্থল।
তো স্থলজ আবাসস্থল বলতে আমি যেটা মাত্র বললাম যে মাটি মাটি বা ভূমির পরিবেশ হচ্ছে স্থলজ আবাসস্থল। ঠিক আছে, মাটি বা ভূমির পরিবেশ। তো এখন আমরা স্থলজ নিয়ে পড়ি। তাহলে স্থলজ আবাসস্থল এরকম কিছু প্রাণীর এক্সাম্পল আমরা দিতে পারবো না? মিস Yes, প্রাণী, miss. ইয়েস মিস। যেমন কি কি? মিস প্রাণী হচ্ছে জিরাফ, মিস প্রাণী হচ্ছে কুমির, গরু, ছাগল, মিস বাঘ, বিড়াল, হাঁস, মুরগি ছাগল, ইত্যাদি। হ্যাঁ, অনেক কিছু বিড়াল, আছে তাই মিস না? উট, মানে পাখি, অভাব শিয়াল। নাই একবারে স্থলজ প্রাণীর। হ্যাঁ, মাটির উপর যেগুলো বাস করে হ্যাঁ, মোট কথা মাটি বা ভূমির উপরে যারা বাস করে তারাই স্থলজ প্রাণী। এখন স্থলজ কিন্তু উদ্ভিদ আছে তাই না? গাছ কি মাটিতে হয় না? কিন্তু কিছু কিছু গাছ কিন্তু পানিতেও হয়, এটা কি আমরা জানি? Yes, miss. অনেক ধরনের উদ্ভিদ হয়। কিছু কিছু গাছ কিন্তু পানিতেও হয়, Yes, যেমন miss. কচুরিপানা, Miss. শাপলা, পদ্ম, তাই না? আচ্ছা, তো এখানে স্থলজ আবাসস্থলের মধ্যে মিস কুচিরিপানা তো মানে পানিতে ভেসে থাকে মানে। হ্যাঁ, কিন্তু ওর রুট যেটা, ওর শিকড়টা কিন্তু মাটিতে থাকে, কিন্তু হয়তো পানিতে। এমনিতে মাটিতে কিন্তু ও হবে না। নর্মাল মাটি থাকলে কিন্তু কচুরিপানা হবে না, পানি লাগবে কচুরিপানা হওয়ার জন্য। আচ্ছা, তো স্থলজ আবাসস্থলের মধ্যে আমরা যদি দেখি তাহলে এখানে দুই ধরনের ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে স্থলজ প্রাণী, আর হুম, হচ্ছে স্থলজ উদ্ভিদ। আমি যাই। তাহলে স্থলজ হ্যাঁ, প্রাণী ও স্থলজ শোনো না, উদ্ভিদ। আমি শুনতেছি না। মিউট করবেন যে কথা বলছেন দেখো বাসায়। দেখো দেখো না, হয়তো স্থলভাগের কি কান উদ্ভিদগুলো দেখছো? কি কি? আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, হ্যাঁ, করম, মেহগনি, এরকম যেসব পড়া গাছগুলো মাটিতে দে হয়। আবার স্থল যাবো, স্থলে কেটা থাকে, কিটা থাকে, চলো যাবো। ঠিক আছে, এরা হচ্ছে হ্যাঁ, যারা স্থলজ আবাসস্থল কাদেরকে বলা হয়? যারা মাটিতে বা ভূমিতে থাকে। ম্যাম, জি, জি বলবেন। ম্যাম, জি, শুনতে পাচ্ছি। আমি কি একটু বাথরুমে যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন, মিউট করে যান, ঠিক আছে? মিস আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন, মিউট করে যান। ইয়েস মিস। আচ্ছা, তো দেখেন, এখন আমরা একটু স্থলজ প্রাণীগুলো দেখি। স্থলজ প্রাণীর মধ্যে তো আপনারা অনেক এক্সাম্পল দিয়ে দিচ্ছেন, গরু, ছাগল, হাঁস, গরু, ছাগল, মুরগি, মানুষ, হাতি, ঘোড়া, তাই না? অনেক উদাহরণ আছে। ম্যাম আপনি তো ফ্রিজ হয়ে গেছেন। সরি, ম্যাম আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আমি একটু নেটওয়ার্কটা শিফট করে দিচ্ছি, আপনার একটু দাঁড়ান। ভিডিওটা ফ্রিজ হয়ে আর গিয়েছে। ম্যাম আপনার কথাটাও ভালো করে আসছে না। আচ্ছা আমি একটু নেটওয়ার্কটা একটু ঠিক করব। সরি, আই গট ডিসকানেক্টেড। এখন ঠিক আছে? ইয়েস ম্যাম। Yes, miss. ওকে। হাসিনা, আপনি কিছু বলতে চান? হাত তুলেছেন। নো ম্যাম। আচ্ছা, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে স্থলজ প্রাণীগুলো আসলে কি কি, আর স্থলজ উদ্ভিদগুলো কি কি? স্থলজ উদ্ভিদগুলো কি কি গাছ? আম গাছ, জাম গাছ, কাঁঠাল, নারকেল, কলা, নিম, এখানে অনেক গাছের উদাহরণ দেয়া দেখতে পাচ্ছেন আপনারা। Yes, miss. আচ্ছা, তো এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস। তো এখানে একটা কথা বলেছে দেখেন, বড় বড় উদ্ভিদের নিচে, তাহলে ছোট উদ্ভিদের আবাস কোথায়? বড় বড় উদ্ভিদের নিচে। বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থানে, ঠিক আছে? তাহলে ছোট উদ্ভিদের আবাস। এই চ্যাপ্টারটা অনেক ইজি, আমরা সবাই কম বেশি খুব জানি এই চ্যাপ্টারটা নিয়ে।
নোট করছেন কে? স্ক্রিনে আচ্ছা, আচ্ছা। তো বড় বড় উদ্ভিদের ছায়াযুক্ত স্থানে, ঠিক আছে? এটা একটু সবাই দেখে রাখবেন। ছোট ছোট উদ্ভিদগুলো কি কি, যেমন বিভিন্ন ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ, ঠিক আছে? উদ্ভিদ মানে কিন্তু গাছ, এটা কি আপনারা বুঝতে পারছেন? উদ্ভিদ মানে যে গাছ। ইয়েস মিস। আচ্ছা, হাসিন ইসলাম, আপনি কিছু বলতে চান? ম্যাম, আমরা তো ক্লাস 5-এর ম্যাম, আমাদের এসব বই আছে, আমরা কি এগুলো কি নোট করব আপনি যেগুলো লিখছেন? হ্যাঁ, ক্লাস নোট নিলে তো ভালো, ক্লাস নোট নেওয়া উচিত, কারণ আমি যেগুলো লিখছি ওগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন আসতে পারে ওগুলো লিখছি আমি, ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, তো বিভিন্ন ধরনের ছোট উদ্ভিদের এক্সাম্পল হচ্ছে ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ, ঠিক আছে? যে লতা পাতা টাইপের যেগুলো আর কি, ওগুলো। ফার্মস এগুলো। হ্যাঁ, মস, ফার্ন, এগুলো। আচ্ছা, এখন আমরা দেখি যে, দেখেন, স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে মস ফার্ন এগুলো হচ্ছে বেসিক্যালি আপনাদের ঘাস টাইপেরই দেখতে, ঠিক আছে? আচ্ছা, আবার কোনো কোনো উদ্ভিদ বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে ওঠে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। তাহলে বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বাঁচে এরকম উদ্ভিদের যদি এক্সাম্পল দিতে পারে, তাহলে আপনারা পারবেন না? ইয়েস মিস, ম্যাম, অর্কিড ধরনের ফার্ম। হ্যাঁ, এটা অর্কিডও বিভিন্ন ধরনের ফার্ন। আচ্ছা, আবার দেখেন, আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, হাতি, গরু, ছাগল, এগুলো হচ্ছে কি স্থলে বসবাস করে এরকম প্রাণীর উদাহরণ, ঠিক আছে? স্থলজ আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি। তাহলে দেখেন, স্থলজ আবাসের মধ্যে বৈচিত্র্য কি কি দেওয়া? বনজ, স্থলজ মরুজ ও আবাস। হ্যাঁ, ম্যাম, বনজ, মরুজ ও তৃণভূমি। হ্যাঁ, গুড। তাহলে আমি একটু বুঝিয়ে দেই, বনজ কি, মরুজ কি, আর তৃণভূমি কি। বনজ হচ্ছে মেইনলি বন জঙ্গল অঞ্চল বোঝায়, ঠিক আছে? যেমন বনের মধ্যে, ধরেন ওখানে বনের মধ্যে কি কেউ গাছ লাগায়? বনের মধ্যে গাছ তো আপনা আপনি হয়, তাই না? তো প্রাকৃতিক যেখানে, ভাবে। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে উদ্ভিদ জন্মায়, তো এটা হচ্ছে বনজ। আর মরুজ মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে? মরুজ মানে হচ্ছে মরুভূমি। এটা একটু সবাই যে বুঝতে পারছেন একটু লিখে নিবেন, যে মরুজ মানে হচ্ছে মরুভূমি। মরুভূমি কি আমরা বুঝি? সৌদি আরব, দুবাই এর যে মরুভূমি আছে, যেখানে কোনো গাছপালা থাকে না, খালি ক্যাকটাস থাকে আর খালি বালি আর বালি আর প্রচন্ড গরম। ইয়েস মিস। মরুভূমি মানে, মরুভূমি নিশ্চয় আপনারা সবাই বুঝে নিয়ে, কেউ কেউ এমন আছে যে মরুভূমি কখনো দেখিনি? ম্যাম, শুষ্ক অঞ্চলকে ম্যাম মরুভূমি বলে। না, ম্যাম, আমার শুধু শুষ্ক অঞ্চলে যে উচ্চ মরুভূমি তাপমাত্রা, কম তা না। বৃষ্টিপাত ও দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য। হ্যাঁ, সাবিহা, তুমি একদম ঠিক বলেছো, যে যেখানে অনেক উচ্চ তাপমাত্রা থাকে এবং দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা দেখা যায় অনেকটা কমে আসে। দিনে প্রচন্ড গরম থাকে এবং রাতে মোটামুটি ঠান্ডা থাকে, ঠিক আছে? এবং ওখানে দেখা যায় যে পানির অভাব থাকে, মানে সহজে পানি পাওয়া যায় না। আচ্ছা, এবার আমরা আসি বনজ আবাসস্থলে। তো বনজ আবাসস্থল কি? যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। তো আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম তোমাদেরকে, যে বনজ আবাসস্থল কি, বন জঙ্গল কিভাবে হয়? বনে তো কেউ গিয়ে গাছ লাগায় না, বনে প্রাকৃতিক ভাবেই উদ্ভিদ জন্ম নেয় প্রচুর পরিমাণে, তাই না?
খুব ঘন গাছপালা যখন একটা অঞ্চলে জন্মায় তখন সেটাকে আমরা কি বলি, বন বা জঙ্গল বলি, তাই না? তাহলে বনজ আবাসস্থল, তাহলে বনজ আবাসস্থলের এরকম একটা এক্সাম্পল কেউ দিতে পারবে, এরকম একটা বনজ অঞ্চলের? সুন্দরবন। সুন্দরবন, ভেরি সুন্দরবন গুড। অ্যামাজন জঙ্গল। অ্যামাজন, অনেক। তাহলে এরকম যেসব যেসব বন আছে, যেসব জঙ্গল আছে, শালবন, সুন্দরবন। সবগুলোই হচ্ছে, হ্যাঁ, বনজ আবাসস্থলের উদাহরণ, তাই না? তাহলে বনজ আবাসস্থল বলতে কি বোঝাচ্ছে? প্রাকৃতিক ভাবে, তাই না? প্রাকৃতিক ভাবে যখন কোনো স্থানে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায় তাকে বনজ আবাসস্থল বলে। হ্যাঁ, ভেরি গুড। বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায় এবং সেটা প্রচুর পরিমাণে। তাকে বনজ আবাসস্থল বলে। হ্যাঁ, correct, প্রচুর পরিমাণে। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখেন বনের উদ্ভিদের মধ্যে আমাদের যে সুন্দরবনের কিছু উদ্ভিদের নাম দিয়েছে, এখানে এখানে এক্সাম্পল দিয়েছে আমাদের দেশের শালবন, সুন্দরবন। আসছে না। সরি। আচ্ছা, বনের উদ্ভিদ সমূহের মধ্যে আছে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন ইত্যাদি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি গাছের নাম বা উদ্ভিদের নাম, কিন্তু সুন্দরবনে কিন্তু এই গাছগুলো খুব বেশি পাওয়া যায়। সুন্দরী গাছ বেশি পরিমাণে জন্মায় জন্যই কিন্তু আমাদের এই বনের নাম কিন্তু সুন্দরবন হয়েছে, ঠিক আপনারা জানেন? ইয়েস মিস। হ্যাঁ, তো No, miss. সুন্দরবন, রাখা সুন্দরবন, হয়েছে। হ্যাঁ, সুন্দরবনের মধ্যে কিন্তু সুন্দরী, গেওয়া, গর্জন, মেহগনি, শাল বা গজারি এই ধরনের গাছগুলোর পরিমাণ খুব বেশি। এছাড়াও আরো আছে গুল্ম, তৃণ, মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, মস ও ফার্ন বেসিক্যালি ঘাস টাইপের দেখতে, লতা পাতা টাইপের উদ্ভিদ আর কি। আচ্ছা, এখন বনজ পরিবেশে অনেক এগুলো প্রাণীও শীতল বসবাস জায়গায় করে। হ্যাঁ, আমাদের সুন্দরবন কিন্তু একটা, মানে একটা কিন্তু ইউনেস্কো স্বীকৃত স্থান, ঠিক আছে? ইউনেস্কো উনিশশো যেহেতু, এখানে পানি সাতানব্বই সালে পড়তে ম্যাম ইউনেস্কো 2 মিনিট হয়েছে। লাগে। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা নিচে নামতে 2 মিনিট লাগে। হ্যাঁ, আপনি অনেক কিছুই জানেন দেখছি সুন্দরবন। আপনি কি সুন্দরবন গিয়েছেন? মিস, হুম, 1997 সালে একবার ইউনেস্কো সুন্দরবনকে স্বীকৃতি দিয়েছিল। হ্যাঁ, 1997 সালে। আচ্ছা, তো সুন্দরবনে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ইত্যাদি, বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। আচ্ছা, এখন এখানে উভচর প্রাণী যে ব্যাঙ, এটা বলেছে, আপনারা অনেকে কিন্তু এক্সাম্পল দিয়েছিলেন উভচর প্রাণী হিসেবে ব্যাঙ। তো যারা জলে ও স্থলে উভয় জায়গায় বসবাস করে তাদেরকে বলা হয় বেসিক্যালি উভচর প্রাণী। তাহলে উভচর প্রাণী কি? এটা যদি যারা জলে পরীক্ষায়, স্থলে উভয় স্থানে বসবাস করে তাদের উভচর প্রাণী বলা হয়। মাটিতে যারা উভয় জায়গায় বসবাস মাটি করে এবং পানি উভয় জায়গায় বাস করে তাদেরকে উভচর প্রাণী তাদেরকে বলে। উভচর প্রাণী বলে। হ্যাঁ, তাদেরকে যারা বলে। জলে ও স্থলে, এটা লিখে নেন সবাই, উভয় জায়গায় বসবাস করে। ঠিক আছে, সবাই লিখছেন তো? নোটস নিন কিন্তু, তাহলে পড়া হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখেন শিশু অবস্থায় এরা পানিতে থাকে, তো শিশু অবস্থায় ব্যাঙকে বলা হয় হচ্ছে আপনার ব্যাঙাচি। বুঝতে পেরেছেন? শিশু অবস্থায় ব্যাঙকে বলা হয় ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চা যেটা তাকে বলা হয় ব্যাঙাচি। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। তাই শিশু অবস্থায় ব্যাঙ থাকে পানিতে, আর বড় হয়ে মাটি পানি উভয় স্থানেই থাকে। আচ্ছা, এখন দেখেন সাপ, ইঁদুর, কাঁকড়া হচ্ছে মাটির গর্তে বসবাস করে। ঠিক আছে, কাঁকড়া কিন্তু পানিতেও থাকে আবার মাটির নিচেও থাকে, কিন্তু পানিতে যারা থাকে তারাও কিন্তু তাদের বসবাস কিন্তু আলটিমেটলি মাটির নিচে, মাটির নিচে গর্ত করে থাকে। আচ্ছা, আমাদের দেশের হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। এটা দাগিয়ে রাখেন সবাই, যে হাতি
কোথায় পাওয়া যায়? ম্যাম এমসিকিউ। আমি রাঙামাটিতে থাকি ম্যাম, এখানে প্রায় প্রায় হাতি আসে। হ্যাঁ, তাহলে এই যে পার্বত্য চট্টগ্রামের অঞ্চল, যে রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম মানে কি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই পুরো অঞ্চলটাই তো পার্বত্য চট্টগ্রামের অঞ্চল। তো ইয়েস ম্যাম। হাতির আবাসস্থল হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। আচ্ছা, আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনে বাস করে। ঠিক আছে। তো বনজ এই আবাসস্থল নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো মিস। এমন কোনো পার্ট আছে যে কেউ কিছু বুঝেননি বা কেউ বুঝতে পারেননি? নো মিস। আচ্ছা, এখন আমরা যে তৃণভূমি, তৃণভূমি হচ্ছে বেসিক্যালি আপনাদের যেই ধরনের, মনে করেন যে অনেক বেশি মাঠ, যেখানে ফসল বা এরকম আপনার ফসলের আবাস, মানে ফসলের আবাদ করা যায়। ঠিক আছে। ঘাস জাতীয় স্থান। হ্যাঁ, মোট কথা ঘাস হয় যেখানে। তৃণযুক্ত অঞ্চল। হ্যাঁ, তৃণ মানে ঘাস। তাহলে তৃণভূমি দ্বারাই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কি থাকবে, ঘাস থাকবে অঞ্চল। সো তৃণ মানে কিন্তু ঘাস, যেহেতু এই জন্য দেখেন বলেছে যে স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। তাহলে যে অঞ্চলে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে বিস্তীর্ণ এলাকা জুড়ে, তাকে বলা হয় তৃণভূমি। ঠিক আছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে, তাকে বলা হয় তৃণভূমি। তৃণভূমিতে কোন ধরনের উদ্ভিদ গজায় দেখেন, শন, নল খাগড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। ঠিক আছে। এগুলো হচ্ছে বেশিরভাগই সব লতা পাতা টাইপের। আর প্রাণীদের মধ্যে থেকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি। তাহলে তৃণভূমিতে কোন কোন আপনার থাকে, কোন কোন উদ্ভিদ থাকে? ঘাস, নলখাগড়া, শন, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, good. So, এগুলা কি? তৃণভূমির তৃণভূমির আমি যদি উদ্ভিদ গুলো দেখি, মিস জি, মিস আমি তো তৃণভূমি সংজ্ঞাটা কি এভাবে হবে, যেখানে প্রচুর পরিমাণে ঘাস থাকে সেটিকে তৃণভূমি বলে? না, শুধু প্রচুর পরিমাণে ঘাস থাকে সেটা না, আপনি একটু সুন্দর করে লিখবেন যে স্থলজ পরিবেশ, এটা কোথায়, জলে না স্থলে, এটা তাকে মেনশন করতে হবে। তাহলে বলবেন যে ম্যাম স্থলজ আমি বলতে পরিবেশে, পারবো? সরি, ম্যাম আমি বলি, জি বলেন। পরিবেশের মধ্যে অনেক বিস্তৃত এলাকা জুড়ে যে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে তাকে তৃণভূমি বলে, যেমন ঘাস, লতাপাতা, মস, ফার্ন ইত্যাদি। হ্যাঁ, ঠিক এগুলোকে আছে। আমরা তৃণভূমি জাতীয় উদ্ভিদ বলতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ হাসিন। আচ্ছা, তাহলে আমার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে স্থলজ পরিবেশে, আপনি এটা কি জলে না স্থলে, এটাকে মেনশন করবেন। যে স্থলজ পরিবেশে যখন কোনো বিস্তীর্ণ এলাকা জুড়ে বা কোনো বিরাট এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে বা ঘাস জাতীয় উদ্ভিদ বেশি জন্মায়, ঠিক আছে, তাকে, সেই ধরনের আবাসকে বলা হয় তৃণভূমি। ক্লিয়ার? ম্যাম আচ্ছা, গুল্ম জাতীয় উদ্ভিদ। এখন আমরা যদি, উদ্ভিদ তো গেল, এখন আমরা যদি প্রাণী আসি, প্রাণীর ক্ষেত্রে হরিণ কিন্তু তৃণভূমিতে থাকে, কারণ হরিণ কিন্তু ঘাস খায়। হরিণ, গরু, হ্যাঁ, ছাগল। হ্যাঁ, বাজ পাখি, শিয়াল, খরগোশ, পেঁচা, হায়না। হ্যাঁ, হায়না ইত্যাদি। ঠিক আছে, আমি সবগুলা লিখলাম না? মিস এখানে দেওয়া আছে যে তৃণভূমি প্রাণীগুলা, প্রাণীগুলা কি শুধু তৃণভূমিতেই থাকে আর কোনো জায়গায় পাওয়া যায় না? না, শুধু তৃণভূমিতে থাকে এমন না। যেমন দেখেন যে আপনি যদি বনজ আবাসের কথা চিন্তা করেন, হায়না কিন্তু বনেও থাকে, পেঁচা কিন্তু বনেও থাকে, বাজ পাখি কিন্তু বনেও থাকে, শেয়ালও বনে থাকে।
সুতরাং ওরা যে শুধুমাত্র তৃণভূমিতেই থাকে এমন না, কিন্তু তৃণভূমিতে মেইনলি থাকে, বনেও থাকে। আচ্ছা, এখন এর আমরা হচ্ছে তৃণভূমি। হ্যাঁ, এখন আমরা আসি মরুজ আবাসস্থলের কথা। ঠিক আছে, মরু অঞ্চলে সবচেয়ে ফেমাস অ্যানিমেল কি বলেন? বেশি উঠ। উট, উট। উট। হ্যাঁ ঈগল। হ্যাঁ উটকে মরুভূমির জাহাজ বলা হয়। হ্যাঁ, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এটা কিন্তু একটা আপনার একটা জিকে টাইপের প্রশ্ন, যে মরুভূমির জাহাজ কাকে বলা হয়। ঠিক আছে, মরুভূমির জাহাজ বলা হয় আপনার উটকে। কেন জানেন? আপনারা কে বলতে পারবেন এটা কেন? উটই কেন, গরু ছাগল কেন হইলো না? কারণ ম্যাম উটের ম্যাম যে বৈশিষ্ট্য আকার আকৃতি রয়েছে ম্যাম, ওগুলোর সাথে অন্য কোনো প্রাণীর মিল হয় না। উট সেখানেই তার জীবনটাকে অভিযোজন হিসেবে রক্ষা পায়। আচ্ছা আচ্ছা, আমি বলি হ্যাঁ, উট আমি কেন। ভালো করে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি ট্রাই করেছেন, থ্যাংক মিস ইউ আমি এই বলি। জন্য। হ্যাঁ বলেন। মিস উট মরুভূমির আবাসস্থলে মানে বেঁচে থাকার জন্য তার স্থলে আসলে মানে পানি জমিয়ে রাখে এর জন্য। হ্যাঁ, রাইট, এটা আসল কথা। হ্যাঁ, মানে আপনারা যারা বলেছেন আর একজন যে হাসিন, আপনারটাও ঠিক আছে, ঠিক আছে, কিন্তু উট আসলে বাঁচে কিভাবে, তাই না? তার তো বাঁচতে হবে মরুভূমিতে, কিন্তু আমি বলছি কি মরুভূমিতে পানি নেই, তো উট বাঁচে কিভাবে? তাদের হচ্ছে এরকম সিস্টেম আছে, তারা ভেতরে পানি জমিয়ে রাখতে পারে। তারা যদি একবার পানি পায়, তাহলে ওই পানিটা তারা নিয়ে তাদের ভেতরে জমিয়ে রাখে এবং তারা ওটা অনেকদিন ধরে ওটা ইউজ করতে পারে। আমরা তো মানুষ চাইলেও তো পানি গলার মধ্যে রেখে কি আমরা অনেক ধরে খাইতে পারবো? পারবো না, কিন্তু সেটা কিন্তু উট পারে। বুঝতে পেরেছেন? এই জন্য হচ্ছে উট মেইনলি মরুভূমিতে মানে টিকে থাকে। আচ্ছা। মিস জি। সাপও তো মরুভূমিতে টিকে থাকে, তাহলে সাপকে কেন বলা হয় না? আচ্ছা, কারণ সাপের, যদি আপনি নাম্বার চিন্তা করেন মরুভূমিতে কতগুলো সাপ থাকে, সেই তুলনায় উট কিন্তু মেইনলি অনেক বেশি থাকে। উট কিন্তু মরুভূমি ছাড়া অতটা দেখা যায় না, কিন্তু সাপ কিন্তু মরুভূমিতে হয়তো দু একটা থাকতে পারে, কিন্তু মেইনলি কিন্তু সাপ, মরুভূমি কি ওর আবাসস্থল? নো ম্যাম। ও মেইনলি কিসে থাকে? স্থলে থাকে, ও জলেও থাকে, পানিতে, পুকুরে সাপ থাকে না? ইয়েস তাহলে মিস। দু একটা থাকতে পারে, কিন্তু শুধুমাত্র এই জন্য যে যারা পানি খেয়ে মানে ওরকম করে জমিয়ে রাখতে পারে তারাই যে মরুভূমিতে থাকে এমন না, কিন্তু উট মেইনলি মরুভূমিতেই থাকে কজ ওদের এই স্পেশাল বৈশিষ্ট্যটার কারণে। এরপরে আরো কিছু উদ্ভিদ আছে যেগুলোর ধরেন তেমন একটা পানির প্রয়োজন হয় না, যেমন খেজুর গাছ মরুভূমিতে বেশি হয়, ক্যাকটাস মরুভূমিতে বেশি হয়। ইয়েস সাদ আরাফ, আপনার কোনো প্রশ্ন মিস, আছে? সাপ কি পানি জমিয়ে রাখতে পারে? না, সাপ পানি জমিয়ে রাখতে পারে না। উট বাদে কি অন্য কোনো প্রাণী পানি জমিয়ে রাখতে পারে না? না, উট বাদে ওরকম অন্য কোনো প্রাণী পানি জমিয়ে রাখতে পারে না। এই বৈশিষ্ট্যটা ওদের মধ্যে নেই। ওকে মিস। আর একটা জিনিস আছে, গরুর যে একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটা না, এটা হচ্ছে গরুর জাবর কাটে। জাবর কাটা মানে বুঝেন, এমনি এমনি মানে মুখে কিছু না থাকলেও হয়তো দেখা যায় এমনি মুখটা নাড়াচ্ছে, তো এটাকে বলে বেশ, জাবর। ছাগলও তো এই যে কাজটা করে না? জাবর কাটা, হ্যাঁ, ছাগলও এই কাজটা করে। তো এই জিনিসটা আর ওই জিনিসটা কিন্তু আবার সেম না, আলাদা দুটো জিনিস। আচ্ছা, তো আমরা দেখি মরুজ অঞ্চলটা। মরুভূমি হলো স্থলজ আবাস অঞ্চলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। তাহলে প্রধান বৈশিষ্ট্যগুলা কিন্তু সবাই ভালো করে দেখেন: উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য, শুষ্ক আবহাওয়া। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি সবাই আমরা একটু শর্টকাটে লিখে ফেলি। মিস আমি এই বইতে দাগ দিয়েছি, হবে? হ্যাঁ হবে। উচ্চ তাপমাত্রা কিন্তু একটু লিখে ফেললে একটু ভালো, আমার সাথে সাথে লিখে ফেলেন, আমিও তো লিখে ফেলছি দেখেন। কম বৃষ্টিপাত,
দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য। এটা কিন্তু আসতে পারে মরুজ আবাসস্থলের বৈশিষ্ট্যগুলো কি কি, রিয়েলি ইম্পর্টেন্ট। তাপমাত্রার ব্যাপক পার্থক্য। আরেকটা জিনিস হচ্ছে শুষ্ক আবহাওয়া। শুষ্ক আবহাওয়া মানে হচ্ছে ড্রাই আবহাওয়া, ঠিক আছে, মানে যেখানে আপনার খুবই অতিরিক্ত মানে স্কিন ফেটে যাবে, ঠোঁট ফেটে যাবে, এরকম টাইপের। আচ্ছা, মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য, খেজুর, ফণিমন শাহ সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। তাহলে প্রধান উদ্ভিদ মিস কি? শুধু মিস সৌদি আরব এবং দুবাইতে কি দুবাইতে কি সবচেয়ে বেশি গরম থাকে? সবচেয়ে বেশি গরম, হ্যাঁ সবচেয়ে বেশি গরমই থাকে, কারণ ওদের তো মরুভূমি অঞ্চল বেশি না। Yes, মিস। না আচ্ছা, মিস, তাহলে ইরানে মনে হয়। টেম্পারেচারের কথা বলছেন? ইয়েস মিস, ইরানে হ্যাঁ, মনে হয় সবচেয়ে বেশি। ইরানেই হলো সবচেয়ে। টেম্পারেচারে কিন্তু আসলে মানে এটা ভ্যারি করে এক এক দেশে এক এক সময়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে পৃথিবীর যে ইকুয়েটরে যে অঞ্চলগুলো আছে, ইকুয়েটর হচ্ছে আপনার উপরে আর নিচে তো দেখিয়েছিলাম যে মেরু অঞ্চল, ঠিক আছে, বিষুবীয় অঞ্চল যেটা এই যে পৃথিবীর মাঝ বরাবর, এই অঞ্চলটার নাম আজকে শিখে রাখেন। এই অঞ্চলের নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। আর ইংলিশে যদি আমি বলি, ইংলিশে বলা হয় ইকুয়েটর। আর মেরু মিস যেখান অঞ্চলের, দিয়ে সূর্যটা গেছে এবং যেখানে সূর্যের কিরণ খারাপ ভাবে পড়ে। হ্যাঁ মেরু অঞ্চলের ইংলিশ হচ্ছে পোলার রিজন, আর বিষুবীয় অঞ্চলের ইংলিশ হচ্ছে ইকুয়েটরিয়াল রিজন, ঠিক আছে, বা ইকুয়েটর। সো এই ইকুয়েটরে বেসিক্যালি কি হয়, আপনার সূর্যটা, পৃথিবীটা তো একটু মানে একটু কমলা শেপের না, মানে একটু এরকম একটু কমলা টাইপের, এদিকটা একটু বের হওয়া সাইড দিয়ে। তো এই জন্য এই অঞ্চলগুলোতে হচ্ছে আপনার সূর্যের কিরণ একবারে খারাপ ভাবে পড়ে। দ্যাটস ওয়াই কিন্তু প্রচুর পরিমাণে গরম এবং তাপমাত্রা বেশি থাকে এই অঞ্চলে। আমরা কিন্তু মেনলি এই অঞ্চলেরই বলা যায় অধিবাসী, যার কারণে বাংলাদেশে কিন্তু অনেক বেশি গরম পড়ে। মিস জি, বাংলাদেশে ঢাকার উপর দিয়ে না কর্কট ক্রান্তি রেখে চলে গেছে। হ্যাঁ এই জন্যই তো আমাদের দেশে এত বেশি গরম, আর বেশি আমাদের দেশে একটু বরফ পড়তো। মিস জি, মিস এখানে যে লেখা আছে যে খেজুরের পরে ফণিমন ফণিমন শাহ ফণিমন শাহ, মানে এটা মানে কি? এটা কি এটা কোন এটা উদ্ভিদ? এটা কি একটা ধরনের? গাছের নাম। কি ধরনের? আচ্ছা কি ধরনের আমি দেখাচ্ছি, এক মিনিট দাঁড়ান। দাঁড়ান, হ্যাঁ। ফণিমনসা গাছটা হচ্ছে আপনার সবসময় এই মরু অঞ্চলেই হয়। এটা ক্যাকটাস টাইপেরই একটা গাছ। তো দেখেন, দেখেন এই যে ফণিমনসা ক্যাকটাসের মতো, দেখতে পাচ্ছেন? ইয়েস মিস। আচ্ছা, Yes, মিস। এখন আমরা তাহলে মরু আবাসস্থলের যে প্রাণীগুলো আছে সেগুলো পড়ি। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রধান উদ্ভিদ আমরা দেখলাম, এখন আমরা দেখি প্রধান প্রাণী। প্রধান প্রাণী কি কি? উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ, ঠিক আছে। ঠান্ডা মানে কি? সান্ডা হচ্ছে আপনার গুইসাপ জাতীয় একটা উম গুইসাপ চিনেন কেউ? ইয়েস ম্যাম।
নো গুই মিস। গুইসাপ হচ্ছে, আমি বলি দেখতে কেমন আপনার, অনেকটা ম্যাম কুমিরের মতো। কুমিরের মতো, আবার একটু টিকটিকির মতো চেহারা, বুঝতে পেরেছেন? কিন্তু সাইজটা হচ্ছে মোটামুটি কুমিরের চেয়ে ছোট। মিস, জি, মিস সান্ডা কি গিরগিটির মতো? হ্যাঁ, গিরগিটি, সান্ডা, গুইসাপ কাছাকাছি ধরনের। মিস মানে সান্ডা কি গিরগিটি থেকে বড়? না, গিরগিটি থেকে বড় না, মানে ওরকমই আর কি, কাছাকাছি প্রায়। গিরগিটি যেমন রং বদলাতে পারে, সান্ডা ওটা পারে না। ওকে মিস। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য একই, কিন্তু ম্যাম ওরা একটা ষান্ডা একটা গিরগিটি, তাই না? হ্যাঁ, এটাই বলা যায়, বৈশিষ্ট্য একই, দেখতেও একই, কিন্তু গিরগিটি যেমন রং বদলাতে পারে, সান্ডা সেটা পারে না। আচ্ছা, এখন দেখেন মেরু অঞ্চলের, মেরু আবাসস্থলটা দেখি আমরা। মেরু অঞ্চলটা সবচেয়ে আমার কাছে মজা লাগছে দেখতে, কারণ এখানে হচ্ছে বরফ দিয়ে ঢাকা একবারে সবকিছু। মেরু অঞ্চল মানে হচ্ছে যে অঞ্চলে বরফে ঢাকা থাকে, তাকেই বলা হয় অ্যাকচুয়ালি মেরু অঞ্চল। এই অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে, এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। তো এগুলো হচ্ছে গাছের নাম, ঠিক আছে? আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন, এই নামগুলো একটু সবাই একটু মনে রাখবেন, একটু কঠিন হলেও একটু মনে রাখতে হবে আমাদেরকে কষ্ট করে। তাহলে আমরা একটু সবাই বলি, তাহলে মেরু অঞ্চলের উদ্ভিদগুলো কি কি? আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, আর্কটিক উইলো, কটন গ্রাস ও কটন লাইকেন গ্রাস ও জাতীয় উদ্ভিদ। লাইকেন জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, ইয়েস মিস। তাহলে মেরু অঞ্চল, তাহলে মেরু অঞ্চলের উদ্ভিদ আমরা লিখি। মিস আপনি যেগুলো লিখেছেন এগুলো কি আপনি আবার দিয়ে দিবেন গ্রুপে? হ্যাঁ, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ, নামগুলো কিন্তু সবার মনে রাখতে হবে, ঠিক আছে? মিস আচ্ছা, এটা গেল আমার উদ্ভিদের কাহিনী। এখন আমরা আসি প্রাণীর কাহিনী। মেরু অঞ্চলে কারা থাকে প্রাণীরা? শ্বেত ভাল্লুক, পেঙ্গুইন। পোলার মিস বেয়ার, ভাল্লুক চিল পোলার বিয়ার, পেঙ্গুইন। সিং ভালু, পেঙ্গুইন। হ্যাঁ, পেঙ্গুইন। আচ্ছা, কিলার তোমাকে, whale। আচ্ছা আমাকে ভল্লুক না ভাল্লুক না ভালুক কে বলতে পারবে, কোনটা কারেক্ট? ভাল্লুক। ভালুক। ভল্লুক, ভল্লুক ম্যাম মিস, ভাল্লুক। ভল্লুক। ভাল্লুক। ম্যাম আচ্ছা, ভাল্লুক। আচ্ছা, যারা যারা ভাল্লুক, আচ্ছা আমি ভোট নিব, ঠিক আছে? যে কোনো মানে, ম্যাম এটা ভল্লুক হতে পারে, যেটা আচ্ছা ভাল্লুক। ভাল্লুক, ভল্লুক আর হচ্ছে ভালুক, এখন বলেন ভাল্লুকের পক্ষে কে কে, হাত তুলুন। ম্যাম আমি। রিসেন্ট করো। ভাল্লুকের পক্ষে কে কে হাত তুলুন দেখি। আচ্ছা, 3 জনের, 4 জনের ভোট পেলাম, 5 জন। আচ্ছা ঠিক আছে, 5 জন। আচ্ছা, হাত নামান। এখন বলেন ভল্লুকের পক্ষে কে কে, যে ভল্লুক স্পেলিংটা কারেক্ট, এটা কে কে এটার পক্ষে? ভল্লুকের পক্ষে যারা যারা ভল্লুক মনে করছেন যে ঠিক, এরা হাত তুলেন, 2 জন। আচ্ছা, এবার ভালুক, এটা কারেক্ট, কে কে মনে করছেন? আচ্ছা, কইতাছে ভাল্লুক। ভাল্লুক। ম্যাম ভাল্লুক ভাল্লুক জিতছে। আচ্ছা, এখন যে জিতছে সেটা দিয়ে কথা না, কথা হচ্ছে ঠিক কোনটা। তাহলে আমি ম্যাম বলবো ভাল্লুক। ম্যাম ঠিক, ভল্লুক। ভাল্লুক। ম্যাম ভল্লুক, ভল্লুক, ভাল্লুক। শিওর? ইয়েস। আচ্ছা, এখনো ফাইনাল করেন। আচ্ছা বলি, ভাল্লুক, ভাল্লুক, ভাল্লুক। ম্যাম আমাদের বইয়ে ম্যাম ভল্লুক দেওয়া, কিন্তু ম্যাম আমাদের স্যার ভাল্লুক পড়াইছে। আমাদের স্যার বলছে ভল্লুকটা ভুল দেওয়া। আচ্ছা আমি বলি, কথা হচ্ছে বাংলাতে ভাল্লুক বলে কিছু হবে না,
ঠিক আছে, হবে হচ্ছে হয় ভল্লুক না হলে ভালুক, এই দুইটাই কারেক্ট। যারা যারা ভাল্লুকের পক্ষে ভোট দিয়েছিলেন সবাই কাটা, বুঝতে ম্যাম পেরেছেন? আমি ভল্লুকে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে ভাল্লুকেও দিয়েছিলেন। ম্যাম ভল্লুককে মিথ্যে কথা। কি? আচ্ছা, যাই হোক, তাহলে বুঝতে পেরেছেন ভাল্লুক আসলে হবে না, হবে হয় ভল্লুক না হলে ভালুক। আমাদের স্যার তো ভালো করাইছে। না, ভাল্লুক হবে না, ভাল্লুক কথাটা ভুল, বাংলাতে ভাল্লুক বলে হবে না, বানানটা হবে হয় ভালুক না হলে ভল্লুক। এটা আমি যখন ছোট ছিলাম, আমাদের ক্লাসের আমাদের টিচার বলেছিল, তখন আমরা সবাই অনেক অবাক হয়েছিলাম যে কি কি বলে, ভল্লুক আর ভালুক, ভাল্লুকই তো জানি এতদিন ধরে, তো ভাল্লুক কথাটা কিন্তু ভুল। এই জন্য আপনাদের বইয়ে লেখা শ্বেত ভল্লুক, সিল পেঙ্গুইনে দেখেন শ্বেত ভল্লুক লেখা, কিন্তু ভাল্লুক কিন্তু লেখা না। বুঝতে পেরেছেন? এটা জেনে রাখেন, এটা বাংলা বানানে কিন্তু আসতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি জলজ আবাসস্থল। এই চ্যাপ্টারটা মোটামুটি অত বড় না, এই জলাভূমিটা আছে জলজ পরিবেশেরটা। ম্যাম এই অর্থ আমার শেষ। হ্যাঁ, মিস ম্যাম বেশি দিন লাগবে না যদি মিস তাড়াতাড়ি আমি পড়ানো একটু হয়। হলো এখন আমরা মেরু অঞ্চলে মিস জলজটা দেখি, দেখেন জি। আমি একটু মেরু অঞ্চলের প্রাণীগুলো একটু দেখতে পারি। হ্যাঁ, দেখতে পারেন। আচ্ছা, এখন দেখেন জলজটা আমি দেখি, সারা বছর পানিতে থাকে এমন আবাসস্থল গুলো হলো জলজ আবাসস্থল। তাহলে জলজ কোনটা? জল, যার নামেই জল, জল মানে কি? পানি। তাহলে যারা পানিতে থাকে তারাই হচ্ছে জলজ আবাসস্থল। তাহলে যারা সারা বছর পানিতে থাকে এমন যাদের আবাসস্থল তারাই হচ্ছে জলজ আবাসস্থল। ঠিক আছে, যেমন সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল, ঠিক আছে, এগুলো হচ্ছে সব কি জলজ আবাসস্থল। এখন এদের মধ্যে আবার কিছু ভিন্নতা আছে, যেমন স্বাদু পানির মাছ, মিঠা পানির মাছ, ঠিক আছে, নোনা পানির মাছ। এখন দেখেন এখানে আবার যে ভাগটা আছে, এখানে সামুদ্রিক আবাসস্থল আবার জলাভূমি, দুই ধরনের ভাগ আছে। তাহলে একটা হচ্ছে মিঠা পানি আছে বা স্বাদু পানি, আর একটা আছে হচ্ছে আপনার নোনা পানি। বুঝতে পেরেছেন? মিস আমার একটা কোশ্চেন ছিল। জি। মিস যে আপনি তো বললেন যে স্বাদু পানি মিষ্টি, মিস মিস স্বাদু পানি কি খুবই মিষ্টি নাকি কম মিষ্টি? না, তাই বলে আবার ভাইবেন না স্বাদু পানি খাইলে মনে হবে যে চিনি দিয়ে চিনির শরবত, না, এত মিষ্টি না। স্বাদু পানি বলতে একটু নর্মাল পানি, যেটা মানে হালকা ম্যাম মিষ্টি ওরকম না। কাউসারের পানি তো ম্যাম চিনির মতো ম্যাম অনেক সুন্দর। কি কি কিসের কাউসারের পানি? পানি ম্যাম হাউজে কাউসার, আর ম্যাম ও ওই যে মক্কায় আর হ্যাঁ, একটা আছে। ওইটা তো অনেক মজা, ওটা তো অনেক সুস্বাদু টাইপের, মানে মিষ্টি আর কি। ওটা তো আল্লাহর একটা রহমত ওখানে। এমনিতে আপনার যে নদী নালার পানি, পুকুরের পানি, তার ওটা হচ্ছে মানে হচ্ছে সমুদ্রের নর্মাল। পানি থেকে তুলনামূলকভাবে মিষ্টি। হ্যাঁ, সমুদ্রের পানি যেরকম প্রচুর লবণাক্ত, মানে একদম নোনা পানি, মানে দেখলে খাইলে মানে মুখে গেলে মনে হয় যেন কেউ, চোখে গেলে চোখ মনে হয় জানি পুড়ে যায়। হ্যাঁ, মনে হয় যে কেউ মানে 10 ডিব্বা লবণ ঢেলে দিছে এরকম মনে হয়। তো এই জন্য হচ্ছে এই পানি, বাকি পানিগুলোকে ওই জন্য বলা হয় মিঠা পানি বা স্বাদু পানি। ঠিক আছে। আচ্ছা, তো এই পরিবেশে জন্মানো উদ্ভিদ গুলো কি কি আছে দেখেন, শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টোপাপানা, বিভিন্ন ধরনের শৈবাল। তো খুদিপানা, টোপাপানা এগুলো হচ্ছে কচুরিপানার মতনই, যেগুলো পানির উপরে ভেসে থাকে আর কি। ঠিক আছে, শৈবাল। আর প্রাণীর মধ্যে রয়েছে দেখেন, প্রাণীর মধ্যে সব মাছ তো পানিতে থাকে, রুই, কাতলা, মৃগেল, পাঙাশ। তারপর আছে এখানে হচ্ছে কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি। ঠিক আছে। তো এই জলজ আবাসস্থলটা তো সহজ ছিল, এটা কি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস মিস।
আচ্ছা এখন আমরা Yes, miss. সামুদ্রিকটা একটু Yes, দেখি। miss. সামুদ্রিকের মধ্যে দেখেন জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী পুকুর খাল বিলের থেকে আলাদা, কারণ সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। লবণ কিন্তু সমুদ্রের পানি থেকেই তৈরি করা হয়, ঠিক আছে? Jimmy. আচ্ছা, ইয়েস তো ম্যাম। সমুদ্রের এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদের কথা বলা হয়েছে, যেমন দেখেন বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন ল্যামিনারিয়া, সারাগাসাম। এই নামগুলো একটু অদ্ভুত। ম্যাম জস্টেরা, হ্যাঁ, জসের হ্যালোডিও, জসটেরা, হ্যালোডিউল, তো এগুলো হচ্ছে সামুদ্রিক ঘাস। Miss Hello. হ্যাঁ, কারেক্ট। Miss শৈবাল মানে কি? ম্যাম ডিসেবলস, শৈবাল মানে হচ্ছে আপনার শ্যাওলা বলি না আমরা, শ্যাওলা চিনি, সবুজ সবুজ টাইপের। ইয়েস ম্যাম। Yes, তো ma'am. Yes. শ্যাওলাই Yes, ma'am. বেসিক্যালি এক ধরনের মানে শ্যাওলা এক ধরনের শৈবাল। তো এই শৈবালের মধ্যে আবার অনেক ধরনের ভাগ আছে, মানে অনেক টাইপের শৈবাল আছে। শ্যাওলা কিন্তু এক ধরনের শৈবাল, শ্যাওলা বেসিক্যালি শৈবালই, ঠিক আছে? মানে একটু পিচ্ছিল টাইপের হয়। আচ্ছা, তাহলে সবাই নামগুলো দেখেন, সামুদ্রিক শৈবালের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সামুদ্রিক শৈবালের নামগুলো একটু মনে রাখতে হবে, ল্যামিনারিয়া, সার্গাসাম, আর সামুদ্রিক ঘাসের মধ্যে আছে জস্টেরা, হ্যালোডিউল। আচ্ছা, ম্যাম সামুদ্রিক এগুলো কেমন নাম? এগুলো অদ্ভুত লাগে না? অদ্ভুত নাম, কারণ এগুলো হচ্ছে একটু বিদেশি নাম, তো এই জন্য একটু অদ্ভুত নাম। কোনো বাঙালি আবিষ্কার করলে একটু আমাদের মতো একটু বাংলা নাম দিত, ধরেন ধরেন আপনার আমার নামের মতো একটু নাম হলেও হতে পারত। আচ্ছা, এখন দেখেন সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে কি কি রয়েছে। তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ হচ্ছে স্টারফিশ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। তাহলে সামুদ্রিক মাছগুলো মোটামুটি আমরা সবাই জানি আসলে কম বেশি। সমুদ্রের নোনা পানির মাছের মধ্যে প্রধান মাছ হচ্ছে রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ, ঠিক আছে? সামুদ্রিক মাছ যেগুলো যেগুলো আমরা খাই সাধারণত, রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ। মিস এগুলো সাধারণত ওই যে শুটকি মাছ হিসেবে করা হয়। হ্যাঁ, লাক্ষা মাছ, লইট্টা মাছ ইলিশ। এমনিও খাওয়া হয়, আবার শুটকিও করা হয়, আবার ইলিশও কিন্তু লোনা লোনা ইলিশ করা হয়। টুনা ফিশ, কি মাছ মাছ কখনো খাইনি, সরি, আমার কোনো শুটকি মাছ খাইনি। শুটকি খেয়ে দেখেন, অনেকের ভালো লাগে শুটকি, আবার অনেকের ভালো লাগে না। মিস আমার ভালো লাগে না। আচ্ছা, তো এখন আমরা দেখেন জলাভূমি, আমরা একটু পরে আমাদের শেষ করতে হয়তো পারবো কি না দেখি, আমরা একটু চেষ্টা করি শেষ করার, ঠিক আছে? ম্যাম এই অনেক যে সহজ ম্যাম, তাড়াতাড়ি পড়ানো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা একটু শেষ করার চেষ্টা করি, চলেন। তাহলে জলাভূমি কি দেখেন, জলাভূমি হচ্ছে বেসিক্যালি আপনার যে অঞ্চলে মানে বেশিরভাগ সময়ই পানির নিচে থাকে, বুঝতে পেরেছেন? মানে বেশিরভাগ সময় পানির নিচে থাকে, মানে এমন না যেটা কোনো মানে নদী নালা টাইপের না, বাট পানির নিচেই থাকে ওই এলাকাতে। আবার দেখা যায় যে আপনার অন্য সময় যখন বর্ষাকাল আসে তখন পানির নিচে থাকে, আর যখন বর্ষাকাল চলে যায়, শীতকাল বা এরকম সময় আসে, তখন আবার ওটা শুকনো হয়ে যায়, জায়গাটা মাঠের মতো হয়ে যায়। তো এটা হচ্ছে বেসিক্যালি জলাভূমি। তো জলাভূমিটা সবাই বুঝতে পেরেছেন? মিস তার মানে কোনো দ্বীপের মতো? না, দ্বীপ না, দ্বীপ তো আপনার মনে করেন যে পানির মাঝখানে একটা স্থলভাগ, কিন্তু জলাভূমি হচ্ছে যখন বেশি পানি হয় বা আমি বলছি বেশি পানি হয় বা বেশি বৃষ্টি হয়, তখন পানি দিয়ে ভরে যায়। যেমন আপনার হাওর, হাওর অঞ্চল যেগুলো, সিলেটে যদি কেউ থেকে থাকেন তাহলে সে বুঝতে পারবেন। কে আছে সিলেটে? মিস আমি এই যে আজহা। তাহলে আপনি তো জানেন সিলেটে যে হাওর অঞ্চল যেগুলো আছে, মানে ওগুলো হচ্ছে যখন বেশি পানির সময় থাকে, বর্ষাকাল থাকে, তখন একদম পানিতে ভরে যায়। আবার যখন বর্ষাকাল চলে যায়, শীতের সময় চলে আসে আস্তে আস্তে, তখন পানি সরে ওখানে একদম জমির মতো হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছি মিস। তাহলে হাওর বাওর হচ্ছে এই ধরনের জলাভূমি। তো সিলেটের এই যে রাতারগুল কিন্তু সিলেটের একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা রাতারগুল। তারপরে বাংলাদেশের অ্যামাজন বলা হয়।
হ্যাঁ, হাকালুকি হাওর। তো এই ধরনের হাওর গুলো হচ্ছে সব এই জলাভূমির আন্ডারে পড়ে আর কি। আবার নোনা পানির জলাভূমি হতে পারে, যেমন সুন্দরবন। সুন্দরবনে কিন্তু নোনা পানির জলাভূমি, সুন্দরবনকে বলা হয় হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক আছে। হ্যাঁ, মিস আমাদের ম্যানগ্রোভ মানে কি? ইংলিশের লিঙ্ক দিয়ে দিয়েছে, মানে ইংলিশ ক্লাসের লিঙ্ক দিয়েছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনাদের কি ইংলিশ ক্লাস? ইয়েস মিস। আচ্ছা, আমরা আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আচ্ছা, তো এখানে যে এখানকার বিশেষ উদ্ভিদগুলো কি কি দেখেন: কলমি, হেলেঞ্চা, হিজল, করচ, বোরন ইত্যাদি। এগুলো হচ্ছে উদ্ভিদের নাম, গাছের নাম। ঠিক আছে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে, যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি। এটা গেল আমার জলভূমি। এখন আমরা একটু জীবের অভিযোজনটা একটু দেখি, আমরা একটু তাড়াতাড়ি যাবো এই পার্টটুকু। অভিযোজন মানে হচ্ছে আপনার অ্যাডাপ্টেশন, মানে আপনি যে কোনো জায়গায় মিস নিজেকে এখনো ক্লাসের অ্যাডজাস্ট করে সময় নেবেন। হয়নি। আচ্ছা ঠিক আছে। তো অভিযোজন প্রক্রিয়া মানে হচ্ছে আপনি যে একটা পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিবেন। ঠিক আছে। ধরেন আমি একটা নতুন জায়গায় গিয়েছি, আমি একটা নতুন স্কুলে গিয়েছি। মানে ওই স্কুলে গিয়ে আমি যদি চুপচাপ থাকি, আমার কি ভালো লাগবে? আমার তো চেষ্টা করতে হবে নতুন বান্ধবী, নতুন বন্ধু বানানোর জন্য, তাই না? তো এই যে আমি গিয়ে যে চেষ্টা করছি ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার, তো এই প্রক্রিয়াটাই হচ্ছে আপনার অভিযোজন প্রক্রিয়া। বুঝতে পেরেছেন সবাই? ইয়েস মিস। তাহলে মিস অভিযোজন প্রক্রিয়াটা হচ্ছে বেসিক্যালি পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়া। তো জীবের অভিযোজন বলতে তারা যে নতুন পরিবেশে বা তারা যে প্রতিকূল পরিবেশ, যেমন ধরেন যে কোনো আহ আপনার ধরেন ঝড় বৃষ্টি বা সাইক্লোন, টর্নেডো, এই টাইপের পরিবেশে তারা যে নিজেদেরকে প্রোটেক্ট করে যে বেঁচে থাকে, নিজেদের খাবার ব্যবস্থা করে, তো এই প্রক্রিয়াটাই হচ্ছে অভিযোজন। মিস আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। মিস খাপখাই মানে কি টিকে থাকা? আচ্ছা, খাপ খাইয়ে নেওয়া মানে হচ্ছে মানিয়ে নেওয়া। মিস টিকে থাকা না? হ্যাঁ, টিকে থাকাও বলতে পারেন। টিকে থাকা, টিকে থাকা না, ঠিক টিকে থাকা আসলে বোঝায় না সেরকম ভাবে ডিরেক্টলি। এটা মেনলি বোঝায় যে মানিয়ে নেওয়া, নিজেকে অভ্যস্ত করে তোলা। বুঝতে পেরেছেন? মিস অভ্যস্ত করে তোলা। মানে আপনি যেন নিজেকে হ্যাবিচুয়েটেড করে ফেলতে পারেন, হ্যাবিচুয়েটেড হওয়া। মিস আচ্ছা, তো এখন দেখেন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীর মধ্যেও বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরের পার্টটুকু আমরা যদি দেখি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের একটা জিনিস বলেছে যে কচুরি পানার যে ফাঁপা অংশ, দেখেন এখানে একটা যে একটু বেলুনের মতো একটা পার্ট দেখতে পাচ্ছেন না? এখানে কচুরি পানার এই বেলুনের মতো জি ফাঁপা অংশটাকে বলা হয় হচ্ছে বায়ু কুঠুরি। বুঝছেন? কারণ এখানে মানে বাতাস থাকে, এই বাতাসের জন্যই তারা পানির উপরে ভেসে থাকতে পারে। আবার দেখেন হাঁসের যে পাটা, ঠিক আছে, হাঁসের পাটা এমন থাকার কারণেই তারা পানির উপরে হচ্ছে মানে ভেসে থাকতে সাঁতার কাটতে পারে। কিন্তু মুরগির পা এরকম আমাদের মতো আঙ্গুল টাইপের হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু সহজে এরকম পানির উপরে কিন্তু তারা কিন্তু মানে শক্ত অনেক পাটা, এই জন্য তারা কিন্তু সাঁতার কাটতে পারে না। মোটি মুরগি হচ্ছে তার পা শক্ত হওয়ার কারণে তারা মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। দেখেছেন? ওকে মিস আচ্ছা, আর মুরগির পা গুলো শক্ত শক্ত নখযুক্ত হয়, কচুরি পানাকে বায়ুকুঠুরি ভেসে রাখতে সাহায্য করে। এখানে মেনলি বুঝিয়েছে যে আপনার এই যে পরিবেশের এক একটা বস্তু যে এক এক রকম, কচুরি পানা যে পানিতে থাকে, কিভাবে পানিতে থাকে? এই বায়ুকুঠুরি তাকে সাহায্য করে। হাঁস যে পানিতে ভেসে থাকে, কিভাবে ভেসে থাকে? এই পায়ের মাধ্যমে সে সাঁতার কেটে ভেসে থাকে। মিস কুচুরিপানা কি মানে বায়ুকুটুরি কি কুচুরিপানার অভিযোজন? অভিযোজন না, অভিযোজন মানে তো আপনার অ্যাডজাস্ট করে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া। ঠিক আছে।
বায়ুকুঠুরি কচুরি পানার অভিযোজন নিষেধাজ্ঞা এমন না। অভিযোজন মানে হচ্ছে আপনি এটা একটা ফিলিংস আর কি, যে আপনি যে স্ট্রাগল করতেছেন, বুঝতে পারছেন? নিষেধাজ্ঞা বলা যে বায়ুকুঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন। বায়ুকুঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটি অভিযোজন, হ্যাঁ। মানে বায়ুকুঠুরি যে আপনার পানির পরিবেশের জন্যই তো হেল্প করতেছে না, সাহায্য করতেছে না, তাহলে উদ্ভিদকে যে সাহায্য করতেছে, তাহলে উদ্ভিদের অভিযোজনে সাহায্য করতেছে বায়ুকুঠুরি। ভেসে থাকতে সাহায্য করছে। হ্যাঁ, তাহলে উদ্ভিদের এই ভেসে থাকতে সাহায্য করছে বা অভিযোজনে সাহায্য করছে হচ্ছে বায়ুকুঠুরি। আচ্ছা, এখন দেখেন এখানে অভিযোজনের একদম সুন্দর একটা দিয়েছে, সংজ্ঞা দিয়েছে। কোনো জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই এবং পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীর বৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায় একে অভিযোজন বলে। ঠিক আছে, তাহলে যখন কোনো উদ্ভিদ বেঁচে থাকার জন্য নিজের গঠন বা শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায় তখন একে কি বলে? অভিযোজন বলে। ম্যাম আমি আচ্ছা, ম্যাম আমি এক জায়গায় পড়ছিলাম নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবনের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। ম্যাম এটা হবে? হ্যাঁ এটাও হবে, এটাও ঠিক আছে। আচ্ছা, মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে। তাহলে অভিযোজনটা তারা কেন করে? তারা জন্য থাকার জায়গা পায়, তারা জন্য নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে, আত্মরক্ষা করতে পারে, তারা যেন পরবর্তী প্রজন্মের জন্ম দিতে পারে, তারা যেন বংশবৃদ্ধি করতে পারে, এই জন্য হচ্ছে এই অভিযোজন গুলা। বুঝতে বেশ, পেরেছেন? বংশবৃদ্ধি মানে কি ওই যে মুরগির যে বংশ আছে এটা কি মানে বাড়ি নেওয়ার জন্য? বংশবৃদ্ধি মানে ধরেন মুরগি কিভাবে বংশবৃদ্ধি করে? মুরগি ডিম পারে, ওখান থেকে বাচ্চা ফোটে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে মোটামুটি এখানেই শেষ করছি। মিস হোমওয়ার্কটা কি থাকবে?